আজ বেনাপোল পুলিশের অভিযান আপনারা সবাই জানেন, বলার মতো কিছু নেই। এই অভিযানে একজন গ্রেফতার হয়েছেন, বেশ কিছু ১০০-র মতো বিভিন্ন প্রোডাক্ট তারা জব্দ করেছেন। এর সাথে ৪,৬০০-এর মতো তারা জব্দ করেছেন পুলিশ। এবং যিনি গ্রেফতার হয়েছেন তিনি কোন দেশে সেটা জানা যায়নি। তার কাছে ড্রাগস এবং আর্মা ব্রাঙ্গা অর্থাৎ ছুরি জাতীয় একটা অস্ত্র পাওয়া গিয়েছিল এবং তারা এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য অভিযান চালিয়েছে। তাছাড়া তারপরও এই কমান্ড্যান্ট বলেছে কিন্তু প্রেস কনফারেন্সে, শুধু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা অনিয়মিত অভিবাসীদেরকেও কিন্তু তারা সার্চ করেছে। তারা দেখেছে যে এখানে অভিবাসীরা নিয়মিত কিনা। এমন দৃষ্টিতে আমাদের এই যে অভিযান, এখানে যে অনিয়মিত লোকজন বা এই যে অভিযানটা চললো, কেন অভিযান চালানো হয়েছে? এই অভিযান চালানো হয়েছে যে ওই এলাকার অভিবাসীদের অভিযোগে, অর্থাৎ বেনাপোলে যারা বসবাস করেন আশেপাশে, তারা অনিরাপদ বোধ করছেন। তাদের নিরাপত্তার জন্য তাদের এই অভিযান, এবং প্রায়শই সেখানে হামলা হয়, বিভিন্ন মারামারির খবর পাওয়া যায়। সেই কারণেই তারা এই অভিযানটা চালিয়েছে। এটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য বা ওই অঞ্চলে তারা এই মেসেজ দেওয়ার জন্য, কমান্ড্যান্ট বলেছে যে এটা মেসেজ দেওয়ার জন্য যে পুলিশ আছে, এই নিয়ন্ত্রণে তারা কাজ করবে এবং তারা সেই জবাব দেবে। তো যাই হোক, এটা যেইভাবে অভিযানটা চালানো হয়েছে সেটা নিয়ে আমাদের কনসার্ন, আমারও খুব কষ্ট লেগেছে। সেই কারণে কিন্তু আসছে যে এইভাবে অভিযানটা আসলে পরিচালনা করা উচিত হয়নি। যেভাবে মানুষকে লাইন ধরে দাঁড় করিয়ে, মনে হচ্ছিল না এটা পর্তুগাল, একটা ভিন্ন রকম আয়োজন। তো যাই হোক, এটা পুলিশ যদি অনেক মানুষকে করতে হয়, হয়তো তারা সেভাবে করেছে, কিন্তু এর জন্য আমাদের কিন্তু দায়িত্বশীলতা রয়েছে, আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে। আশা করছি আপনারা যারা দেখছেন ভিডিওটা পুরোপুরি শেষ করবেন এবং পারলে যদি পারেন, বারবার রিকোয়েস্ট করি শেয়ার করার জন্য। বেশি মানুষ দেখলে আমাদের বেশি মানুষের জন্য লাভবান হবে। এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, তাহলে আমাদের জন্য অনেক বেশি উপকার হবে। আজকে শুধু মাতৃমুনিজ নয়, বিভিন্ন জায়গায় হতে পারে, এটা পর্তুতে হতে পারে, পারুতে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। বিশেষ করে অভিবাসীরা, তাদের অভিযোগ যে আমরা অভিবাসীরা এদেশের নিয়ম কানুন মানি না। আমাদের এদেশের নিয়ম কানুন মেনে চলতে হবে। এই পর্তুগালের আয়োজন কিন্তু এই পর্তুগাল সম্পর্কে আপনাদেরকে জানানো, পর্তুগালের কৃষ্টি কালচার, পর্তুগালের সরকারিতে কি হচ্ছে, পর্তুগালের সরকার কি হচ্ছে, অভিবাসন কি হচ্ছে। অভিবাসন বিষয় কিন্তু আমি হয়তো ইদানিংকালে আইমার বিভিন্ন সমস্যার জন্য অভিবাসনের বিষয়গুলো আমি কিন্তু বেশি তুলে ধরছি, যাতে আমাদের অনেক সমস্যার সমাধান হয়। এবং মাফিয়া চক্র, যে আমাদের যুদ্ধ কিন্তু দেখেন, অনেক যুদ্ধ আমাদের কিন্তু আমাদের এই ইমিগ্রেন্ট মাফিয়াদের সাথে যুদ্ধ, আমাদের এই যে সরকারের যে নিয়ম নীতি, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, সবকিছুই আমরা কিন্তু লড়ছি, প্রতিনিয়তই কিন্তু লড়ছি, বিভিন্ন ইস্যুতে আমরা কিন্তু লড়ছি। তো এই যে এই বিষয়টাতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা নিজেরাই এই মাফিয়াদেরকে সহযোগিতা করছি, যেটা গতকালকে বলেছিলাম। এখানে যেহেতু আমরা আছি এই বেনাপোলে, আমাদেরকে এইখানে নিয়ম, রাত 10টার পরে সেখানে আড্ডা মারা যাবে না, ফুটপাতে দাঁড়ায় থাকা যাবে না। এগুলি এই দেশের নিয়ম। আপনি ফুটপাত হাঁটার জন্য, এখানে আমরা গাড়ি দাঁড় করে কথা বলি, মানে উল্টাপাল্টা পার্কিং করি, এই যে বিষয়গুলো রয়েছে। বিভিন্ন ফুটপাতে দোকানদার বসে আছে, আপনার ব্যবসায়ীরা দেখেন না, আপনার দোকানের সামনে যে ফুটপাতে দোকানদার আছে, আপনি পুলিশে অভিযোগ করেন না কেন? লিখিত অভিযোগ করেন যে আপনার ফুটপাতে দোকান বসছে, আপনার অসুবিধা হয় বা এখানে জননিরাপত্তার জন্য অসুবিধা হয়। আপনার জিনিসগুলো দেখেন না। আমাদের এগুলোর নিরাপত্তা, আমাদের এগুলো সচেতনতার প্রয়োজন। কেন করবেন? কারো কোনো নাই। এখানকার বলে যে বিভিন্ন কমিউনিটি, প্রায় 50টার মতো সংগঠন আছে। এই সংগঠন কি? এরা রাজনৈতিক সংগঠন, আঞ্চলিক সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন আবার ইদানিংকালে দেখছি যে আপনার বিভিন্ন মানে মানে বন্ধু সুলভ সংগঠন, বন্ধু সংগঠন, ছাত্র সংগঠন, তাছাড়া আবার এই কয়েকদিনের মধ্যে নাকি 3-4টা ব্যবসায়িক সংগঠন হয়ে গেছে। এত সংগঠনের কাজ কি রে ভাই? এই সংগঠন কোনোদিন তো শুনলাম না যে এই মানুষ এদেশের নিয়ম কানুন নিয়ে আপনারা কথা বলতে। একটা সংগঠনে যদি 50 জন সদস্য থাকে, যদি আপনি একটা হিসাব করেন, 50 জনের মধ্যে 50টা সংগঠনের কত সদস্য? এরা কি এই সচেতনতামূলক কি বিষয়গুলো আছে? গত কয়েকদিন আগে সান্তা মারিয়া মায়োর তার একটা লিফলেট বের করেছে আপনার পরিচ্ছন্নতা নিয়ে। আমি নিজেই ট্রান্সলেট করেছি, 12 পাতার এই ট্রান্সলেশন পর্তুগিজ থেকে বাংলায় 4 দিন যায় এই ট্রান্সলেট করে দিয়েছি, যাতে হলে অন্তত আপনারা বাঙালিরা পড়তে পারে, বুঝতে পারে। দোকানে দোকানে কিন্তু লিফলেট বিলি করছে সান্তা মারিয়া মায়োর প্রেসিডেন্ট। তো এই যে আপনারা যাতে দেখতে পারেন, জানতে পারেন যে না, ওকে, অন্তত বাংলায় লেখা থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়গুলো, কিভাবে লিস্যুগুলো ট্রান্সফার করা হবে, কিভাবে আপনার এলাকা পরিচ্ছন্ন রাখবেন প্রতিনিয়ত, কিভাবে এই যে লিস্যু ম্যানেজমেন্টের, মানে ময়লা আবর্জনা ম্যানেজমেন্টের বিষয়ে কোন দিন কোন গাড়ি আসবে, বিভিন্ন তথ্য ছিল, 12 পেজের। যাই হোক, সেই বিষয়টা না, আমি সেটা বলতে চাচ্ছি না, এটা কথার পরিপ্রেক্ষিতে আনলাম। এমন অনেকগুলো বিষয় আছে পর্তুগালে, কিন্তু শুধুমাত্র আমরা চাই যে আপনারা পর্তুগালের নিয়ম নীতি করেন। তো এই যে সংগঠনগুলো, কিসের জন্য সংগঠন? এরা কোনো কিছুই না, এদের হলো কাজ হলো রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে, বাস্তব সত্য কথা হলো তাদের কাজ হচ্ছে যে এই এক দল আরেক দলকে বলা, এক দল আরেক দলকে বলা
একদল একদলকের উপর আঘাত করা, একদল একদলের নেতাদেরকে গালি দেওয়া, এরা এক একজন এক এক দলকে গালি দেয়। ঠিক আছে, আরো কিছু ইসলামিক সংগঠন আছে, তারা ইসলামের আলো ছড়াবে, আলো ছড়াক, ইসলামের দাওয়াত দিতে হবে, এতে কোনো কিছু নাই। কিন্তু তার সাথে সাথে এই দেশের নিয়ম কানুন সম্পর্কেও কিন্তু বলতে হবে, যাতে মানুষকে সঠিক পথে আনতে হবে। এই বেনফুসের রাস্তায় কিন্তু আপনার সাথী ভাই থেকে দাওয়াত দেন, আপনারা একটা গ্রুপ বের হয়ে যান, সবাইকে বোঝান 3-4 জন মিলে, ভাই এখানে তোমরা দাঁড়ায় আসো, তোমরা সরে যাও, এখানে না হলে এখানে মানুষ 10টার দিকে একটা গ্রুপ আটেন। সব সংগঠন তো বেনফুস ভিত্তিক, আপনারা বলেন না কেন? বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, আবার বিভিন্ন বন্ধু সংগঠন আছে, তারপর হচ্ছে যে আপনার এখন ব্যবসায়িক সব বিভিন্ন সংগঠন হয়েছে। মূল সংগঠন আসলে ওই সংগঠন কিন্তু আসলে আমাদের অসুস্থতা। এরা এই কিছু টাকা পয়সা হয়েছে, এই পর্তুগালে যারা ব্যবসায়ী হয়েছেন এদের বেশিরভাগই, সবাই না বেশিরভাগই, হয় বাংলাদেশের 200 টাকা কামাইছেন কাগজের ব্যবসা করে, আদার হয়েছিল পর্তুগালের ট্যাক্স ফাঁকি দিয়া ব্যবসায়ী হয়েছেন। বাস্তব সত্য কথা যেটা, মিলেনিয়ান হিসেবটা এরা হয়ে এখন আপনি কিছু পয়সা হয়ে গেছে আপনার কাছে, কাঁচা পয়সা, এখন আপনাকে নেতা হিসেবে জানান দিতে হবে। এই জন্য এক সংগঠন বানাইলেন, একটা অনুষ্ঠান করলেন, অনুষ্ঠান করে আপনি চোটটাই পরে আপনি বক্তব্য দিলেন, ব্যাস নেতা, দ্যাটস অল, আর কোনো কিছু না। এই হলো শুধুমাত্র নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য, নেতৃত্ব প্রদর্শন করার জন্য। আপনি যদি নেতা হন, আপনি যদি কমিউনিটির নেতা হন, আজকে কোথায় ফারুতে মানুষ সাফার করতেছে, আজকে বিভিন্ন এলাকায় মানুষ সাফার করতেছে, এদের খোঁজ কে নেবে ভাই? এদের খোঁজ নিতে হবে না? বিভিন্ন অঞ্চলের কথা হয়েছে, আপনি কি শুধু রাজধানী লিসবনের নেতা? বা আপনারা কি শুধু রাজধানী লিসবনের নেতা বা বেনফোর্মসের নেতা? এই নেতৃত্ব তৈরি করতে হবে। আজকে যদি আপনার আঞ্চলিক সংগঠনের একটা লোক যদি সে পর্তুতে সাফার হয়, তার খোঁজ খবর নিতে হবে, সেই বিষয়ে তাকে ইনিশিয়েট করতে হবে। এই যে অভিবাসীদের আইনি সহযোগিতা দরকার। আপনাদের চোখের সামনে বেনফোর্মসতে এই যে এই হাজার হাজার টাকা লুটে নিচ্ছে, আমাদের এই ভাই নিচ্ছে, আরেক ভাই এক ভাইকে লুটে নিচ্ছে, এই সহযোগিতা কি, আইনি সহযোগিতাকে আমরা দিতে পারি না? কমিউনিটিতে একত্রিত হইতে পারে না? কোন সংগঠনকে আমি দেখছি কোন সংগঠন কোন আইনি সহযোগিতা দিচ্ছে পর্তুগালে? দেয় নাই, দিবে না, তারা তো সেটার জন্য না। এই যে এসআইএস এর সমস্যা, বিভিন্ন সমস্যা আগামী কয়েকদিনের মধ্যে আমাদের হাহাকার লেগে যাবে, কমিউনিটিতে হাহাকার লাগবে, মানুষজনকে ডিপোর্ট করবে। জানেন, সরকার নতুন পরিকল্পনা করছে ডিপোর্ট করার জন্য। এদেরকে, যাদেরকে কাগজ দিবে না, কাগজ রাখবে না, যাদেরকে ডকুমেন্ট বাতিল করবে, তারা পর্তুগালে ইলিগেল থাকবে। এরকম অপারেশন চালাবে, অপারেশন করে তাদেরকে অ্যারেস্ট করবে এবং সরকার ডিপোর্ট করার মতো পরিকল্পনা করবে। তো এদেরকে সহযোগিতা করার জন্য কি আসুন, আমাদের পার্টি অনুষ্ঠান এই সমস্ত দাওয়াত খেয়ে লাভ নাই। আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সজাগ করতে হবে, প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করতে হবে, যাতে হলো এদেশের নিয়মকানুন মেনে এদেশে চলতে পারে। আজকে যদি আমি ঠিক থাকি, প্রতিবেশীর যদি অভিযোগ না থাকে, তার সুসম্পর্ক থাকে, তাইলে কিন্তু পর্তুগিজদের মন মাইন্ড চেঞ্জ হবে। বুঝতে পারছেন? আমি মাইক দিয়ে আজকে তিন সংবাদপত্র বলছে যে ইন্টারভিউ কি দিব, ইন্টারভিউ দিয়ে লাভ কি? কোনো লাভ নাই। কি বলবো, কে শুনবে? আমি যদি ভালো হই, আমার যদি আচরণ ভালো হয়, আর 10 মানুষের আচরণ ভালো হয়, যে না ওকে ইমিগ্রেন্টরা বা অভিবাসীরা বা বাংলাদেশিরা তারা ভালো মানুষ, সুন্দরভাবে তারা বসবাস করছে, সেই জন্য আমাদের আর কোনো সমস্যা হবে না। এই জন্য একজনকে বুঝাইতে হবে, বলতে হবে। এই সংগঠনগুলো আপনারা মনে কষ্ট নেবেন না, যারা আমি বিভিন্ন সংগঠনকে বলছি, আপনারা যেহেতু একটা নেতৃত্ব আছে, আপনাদের যেহেতু একটা সংগঠন আছে, আপনারা এই লোকগুলোকে বোঝান যে ভাই এমনি করো, পারলে আইনি একজন ভলেন্টারি ভাবে আইনি সহযোগিতা দেন। বিভিন্ন মানুষ বিভিন্ন অসুবিধার মধ্যে আছে, এখানে অনেকে চাকরিও পাচ্ছে না, অনেকে হয়তো আসছে এখানে চাকরি পাচ্ছে না, ভাষা না জানার কারণে, এদেরকে আর্থিক সহযোগিতা করেন। কত কঠিন পরিস্থিতি, বিভিন্ন পরিবার অনেক কঠিন পরিস্থিতি আছে, এদেরকে সহযোগিতা করেন। কি ভাই এই পার্টি করে কি হবে? আজকে আপনি পার্টি করেন, আজকে আরেকটা জন বাংলাদেশি ভাই ঠিক মতো 3 বেলা খেতে পাচ্ছে না, এই আপনি লাভ কি? আপনার সেই দায় কি দিতে হবে না? আপনি বিশাল বড় অনুষ্ঠান করবেন, দরকার নাই বিশাল, সেই টাকা দিয়ে 50 জন বাঙালিকে খাওয়ান, বাংলাদেশিকে সহযোগিতা করেন, সচেতনতা তৈরি করেন সবার মাঝে, যে না ওকে আমরা যদি সহজ প্রথমে থাকতে পারি, সেটা দিয়েই কিন্তু আমরা এই পর্তুগালে বাংলাদেশের নামকে উজ্জ্বল করতে পারবো। আমার ভিডিও কাউকে আঘাত করার জন্য নয়। আমার কথা হচ্ছে যে আমরা যদি প্রত্যেকটা বাংলাদেশি ভালো থাকতে পারি, আমরা যদি প্রত্যেককে যদি বাংলাদেশের সুনামকে তুলে ধরতে পারি, আমরা তুলে থাকতে পারি, তাহলেই হচ্ছে আমাদের সার্থকতা। আজকে আমি আমাদের অ্যাক্টিভিটির জন্য, আমাদের কর্মকাণ্ডের জন্য আমি আমার বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি। আজকে আমি নেতৃত্বর আমি নেতা হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার নেতা হইতে গেলে আমার যে গুণাবলী দরকার, আমার যে সমাজের জন্য যে দায়বদ্ধতা আছে, সেই জিনিসগুলো আমরা কিন্তু খেয়াল করছি না। যে আমাকে অ্যাকশন দরকার, আমি শুধু মুখে বললে হবে না, আমাকে অ্যাকশন দরকার। টুডে হোয়াট উইল, আমরা কি করতে পেরেছি এখানে, ওরা অনেক কিছুই আছে, অনেক কিছু আছে। এটা ইমিগ্রেন্টের দেশ, এখানে আপনি সময়ই পাবেন না কাজ, যদি ওই অভিবাসীদের জন্য কাজ করেন। অনেক কিছু আছে, অনেক কাজ করার আছে এখানে, লোকাল কমিটির সাথে কাজ করার আছে, আইমার সাথে কাজ করার আছে, এখানকার আইনের সাথে কাজ করার অনেকগুলো বিষয় আছে, এখানকার
এডুকেশনের বিষয়ে কাজ করার বিষয় আছে, এখানকার সব প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এবার বিভিন্ন সহযোগিতার জন্য কাউন্সিলিং এর জন্য অনেক কাজ করা আছে। আপনি যদি 10টা অফিসে কাউন্সিলিং করেন, 10টা মানুষকে বোঝাইতে পারেন, এই তো অনেক কিছু। মসজিদগুলো আছে, ওখানকার যদি দেখে থাকেন আপনারা শেয়ার করবেন যাতে সবাই দেখে। এখানকার আমাদের পর্তুগালের যারা ইমাম সাহেবরা রয়েছেন, প্লিজ প্রত্যেক দিন খুতবায় অন্তত 5 মিনিট আপনাদের এই দেশের আইন কানুন সম্পর্কে একটু বলবেন দয়া করে। তাহলে হয়তোবা আমাদের যারা এখানে মুসল্লি রয়েছেন তারা জানতে পারবে। একদিন এক একটা সাবজেক্টে বলবেন, রাস্তায় কিভাবে চলবে, পাবলিক ট্রান্সপোর্ট কিভাবে ব্যবহার করবে, কিভাবে আইমাতে যাবে, কিভাবে একটা সেবা গ্রহণ করবে, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কি বিষয় আছে। যদি আপনারা প্রয়োজন মনে করেন আমি সহযোগিতা করবো, আমার সাথে যোগাযোগ করেন। অন্তত আমি সহযোগিতা করবো বিভিন্ন ডকুমেন্ট দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে, যদি সম্ভব হয় আমি চেষ্টা করবো রেসপন্স করার জন্য। আমি এত বড় নেতা না বা কোনো কিছু না, বাট আমি চেষ্টা করি যাতে হচ্ছে আমাদের এইসব বিষয়গুলো সমাধান করা যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা চাই, আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো। তাই ছোট্ট একটি আপডেট রয়েছে যেটা বলতে ভুলে গেছিলাম শুরুতেই, যে টিভি দিয়ে যারা টিভি দিয়ে নতুন একটি আইন আসছে, এখন থেকে টিভি দিয়ে করতে হলে অবশ্যই আপনাকে আইএমটিতে পরীক্ষা দিতে হবে। আইএমটির পরীক্ষা ছাড়া আপনি টিভি দিয়ে লাইসেন্স পাবেন না। প্রতিনিয়তই কঠিন হচ্ছে, এবং 2025 সালে কিন্তু টিভি দিয়ে পুরো আইনটাই কিন্তু পরিবর্তন হবে। যারা এখন বর্তমানে কোর্স করছেন তাদের ক্ষেত্রে সমস্যা নাই, যারা নতুন করে কোর্স করবেন তাদের কিন্তু সহজে আপনি আইএমটিতে পরীক্ষা ছাড়া আপনি টিভি দিয়ে লাইসেন্স পাবেন না। অর্থাৎ থিওরি পরীক্ষাটা যেটা হলো আপনার কোর্সের মধ্যে আপনি করতেন, সেটা এখন আপনাকে আইএমটিতে করতে হবে। এরকম একটা পরিবর্তন আসছে, আরো বিস্তারিত হয়তো আগামীকাল 2-1 দিনের মধ্যে নিয়ে আসবো। তো কেউ মনে কষ্ট নেবেন না, কাউকে যদি আঘাত দিয়ে থাকি, কথার মধ্যে অনেক কিছু বলেছি, নিজের মনের কষ্টের কথাই কিন্তু বলেছি। কেননা আমার কোনো নাই, আমার কিন্তু পর্তুগালের ডকুমেন্টের পার্ট শেষ। তো আমার এখানে আমি নেতাও হইতে চাই না কোথাও, আমার নেতৃত্ব প্রয়োজন নাই, আমি কোনো জায়গায়ও বলি না। আমি শুধু বারবারই ওই অনলাইনে আমার উপস্থিতি গতকালও বলেছি, আমি চাই যে আমরা সবাই মিলে ভালো থাকি, যেখানে আমাদের বাংলাদেশকে আমরা তুলে ধরি পর্তুগালের মাঝে। ধন্যবাদ সবাইকে।